দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। জোয়ার এসেছে জনসমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। বাঁধন ছেঁড়ার হয়েছে কাল, হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল। বাঁধন ছেঁড়ার হয়েছে কাল, হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল। জোয়ার এসেছে জনসমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। শোষণের দিন শেষ হয়ে আসে, অত্যাচারীরা কাঁপে আস্তে আসে। শোষণের দিন শেষ হয়ে আসে, অত্যাচারীরা কাঁপে আস্তে আসে। রক্তে আগুনে প্রতিরোধ করে, রক্তে আগুনে প্রতিরোধ করে, রক্তে আগুনে প্রতিরোধ করে, রক্তে আগুনে প্রতিরোধ করে নয়া বাংলা। কমরালী হাট কমিউনিটি সেন্টারে আমরা সমস্ত অবস্থান নিই। কমরালী বাজারের এক পাশেই মস্ত বড় একটা দিঘির পারে হচ্ছে কমিউনিটি সেন্টার, এবং সেখানে ওই কমিউনিটি সেন্টারে অবস্থান নেওয়ার পর সম্ভাব্য যে সমস্ত পথ দিয়া বা রাস্তা দিয়া হানাদার বাহিনী আসতে পারে, ওই সমস্ত জায়গায় আমরা সতর্কতা সহিত নিরাপত্তা ডিউটি দেওয়ার পর আমরা ওইখানে অবস্থান করি। ওই দিন রাত্রে আমরা ওই কমরালী কমিউনিটি সেন্টারে রেস্ট করি, বিশ্রাম নিই। সকালবেলায় আমাদের কাছে ওই অত্র ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন আপনার আব্দুল মালিক। উনি লোক মারফতে খাওয়ার পর যে আজকে আপনাদের জন্য খাওয়া মানে আমাদের জন্য খাওয়ার বন্দোবস্ত উনি করবেন এবং উনি খাওয়া পাঠাবেন, যেহেতু আজকা নাকি ঈদ। এই দিকে যে কোন দিক দিয়ে যে নিয়ে যে 30 রোজা বা রমজান মাস গেল, এবং আমরা একবার পাহাড়ে একবার সমতলে একবার এদিকে একবার এদিকে একবার এই উপাসন এর ভিতরেই ব্যস্ত ছিলাম, যার জন্য আমরা ওইটা অনুভবই করতে পারিনি। এলাকার মানুষের থেকেও জিজ্ঞাসা করার মতো যত মানুষ দেখি, কিন্তু আমরা এই ব্যাপারে আমাদের খেয়াল ছিল না, আমরা জিজ্ঞাসাও করিনি। আর যে অবস্থার মধ্যে আমরা ছিলাম, যে রোজা রাখা আমাদের জন্য সম্ভবপর ছিল না, না খাওয়ার সময় ছিল না কোনো একটা এক জায়গায় স্থির হওয়ার মতো অবস্থা ছিল। তো ওই দিন উনি দুপুরের দিকে আমাদের জন্য মানে মুরগি আর পোলাও পাঠান। আমরা সবাই মানে ওগুলো খাওয়ার পর ওইখানে ওই এলাকার সিএনপি স্পেশাল ছিল মানে মোহাম্মদ জাফর, উনি আমাদের সাথে ছিল। ওইখানে খাওয়া দাওয়ার পর আমরা কয়েকদিন ওই কমরালী কমিউনিটি সেন্টারে অবস্থান নিয়ে আমরা সমতলের দিকে, অর্থাৎ সেই তার থেকে বা সীতাকুণ্ডুর দিকে মানে একটা প্লেন ল্যান্ড জোয়ার সমতল জায়গা দিয়ে যে সমস্ত বাড়ি আছে সেই দিকে শেখেরহাট, আবদুল্লাপুর এরকম বেশ কয়েকটা আছে। সেই সমস্ত জায়গায় আমরা আমাদের লোকগুলিকে এমনভাবে আমরা মুভ করি যাতে আমাদের লোকের সংখ্যা অন্য কোনো কেউ জানলেও বা হানাদার বাহিনীর কাছে কোনো খবর পৌঁছলেও তারা যেন সঠিক সিদ্ধান্ত নিতে না পারে, সেই হিসাবে সেই রকম আবার এদিকে আমরা মিলিশনের দিকেও বিভিন্ন জায়গায় সমতল এলাকায় বিভিন্ন গ্রামে, এবং আমরা বিভিন্ন বাজারের মধ্যে ওইখানে বহুত বাজার আছে ভিতরে সমতল এলাকায়, ওই সমস্ত এলাকায় আমরা আমাদের লক্ষ্যে ওইভাবে মানে ওই টেকটিক্যালি মুভমেন্ট করি যাতে কেউ বুঝতে না পারে। ওইখানে কয়েকদিন থাকার পর আমরা ওইখান থেকে আরও মানে মিলিশনারি থানার আরও গভীরে ওইদিকে চরসরা বলে একটা জায়গা আছে, সেটা একটা চতুর্দিকে আপনার 2-3টা ছোটো ছোটো খাল মানে বা নদী দ্বারা মানে বেষ্টিত ছিল, এবং সেইখানে কোনো ব্রিজ ছিল না, পায়ে চলার পথ ছিল, আর ওই বাঁশের সাঁকো ছিল। জোয়ারের সময় যথেষ্ট পানি ফুল থাকতো, ওই সময় নৌকা বা কোনো কিছু দিয়ে পার হওয়া যায়, কিন্তু পাঠার সময় নৌকাও চলতো না বা মানুষজন ওই সাঁকো ছাড়া অন্য কোনো পথে পার হওয়ার কোনো অবস্থা ছিল না, কারণ পরিমাটিতে এমন ছিল যে ওইখানে নামলেই অন্তপক্ষে 2 হাত 3 হাতের মতো কাদার মধ্যে ডেবে যেত। তো আমরা ওই রকম জায়গায় ওই জায়গাটাই ছিল একটা জেলেপাড়া কিন্তু কোনো লোকজন ছিল না, বাড়িঘর সবই টিনের ছিল, কিন্তু কিছু স্বনির্ভরও ছিল, অর্থাৎ মোটামুটি কিছু সচ্ছল পরিবার ছিল আর কিছু অসচ্ছল থাকলেও তারা সমুদ্রে মাছের উপর জীবিকা নির্বাহ করত। আমরা ওইখানে অবস্থানে আবার ওর সাথে এমন এক নারিকেল বিতান বা নারিকেল বাগান ছিল যে উপর থেকে বা দূর থেকে দেখলেই মনে হয় যেন একটা নারিকেলের মানে বাগান, নারিকেল গাছের বাগান। আমরা ওই সব দিক চিন্তা করে ওইখানে থাকি, এবং আমাদের পিছন সাইড অর্থাৎ তার পিছন হচ্ছে মানে সমুদ্র, যেখানে বেড়িবাঁধের দিয়ে মধ্যে অর্থাৎ যেই কয়েকটা খাল বা নদী আপনার ছোটো ছোটো সমুদ্রের সাথে মিলছে, ওইগুলো যে মোহনা দিয়ে তাও যদি কোনো কিছু প্রবেশ করতে হয় জোয়ারের সময় প্রবেশ করতে হয়,
কিন্তু বাটার সময় পারবে না, বাটার সময় যেহেতু পানি থাকে না। আমরা ওইদিকেও নজর রাখছি যে কোনো মানে সমুদ্রের দিক দিয়ে আমাদের উপর কোনো গান বা কোনো দিক দিয়ে আসতে পারে কিনা এরা। তবে এইখানে একটা কথা বলার আছে যে আমাদের এই যে 2 মাসের মতো আমরা যে মানে পাহাড়ি জঙ্গলের সমতলে ঘুরতেছি, তার ভিতরে আমাদের কোনো লোক মানে ক্ষৌর কার্য অর্থাৎ দাড়ি চুল বা কিছু কাটার মতো আমাদের অবস্থা ছিল না, যার জন্য আমাদের প্রত্যেকের ওই দাড়ি মোষ এগুলো লম্বা ছিল, চুলও লম্বা হয়ে গেছিলো। তো আমাদেরকে মনে হয় হানাদার বাহিনী মনে করছে আমরা তো একটা শিখ রেজিমেন্ট, অর্থাৎ যে কয়েক জায়গায় আমাদের সাথে তাদের ফাইট বা আমরা যে হামলা করেছি, ফায়ার আর্মসের দ্বারা বোঝা যায় যে এইটা কি প্লাটো না সেকশন না কোম্পানি না আর্মি কিছু। তো আমাদের ফায়ার পাওয়ার ছিল এত বেশি, এত মজবুত যে তারা ওইটা আন্দাজ করতে পারেনি। কারণ আমরা কোনো সময় যেই গোলা ট্যাঙ্কে নিক্ষেপ করা হয় বা ট্রেনে নিক্ষেপ করা যায়, ট্রেনের ইঞ্জিনকে একটা গোলা দিয়ে ফেলে দেওয়া যায়, সেই গোলা আমরা আবার এন্টি পার্সোনাল হিসেবেও ইউজ করছি, যেটা ট্রাজেক্টরি হিসেবে ফায়ার করার পর মানে এলাকায় অর্থাৎ লোকজন ওইখানে যারা অবস্থান নেবে তাদের উপরে তারা আহত হবে। এই জন্য ওরা আমাদের ফায়ারের কোনো পাওয়ারের উপর নির্ভর করে বলতে পারে নাই যে আমরা এটা কি। তো এর ভিতরে একজন একটা মানে সিটি নিয়ে আসে যে এই বলে যে ওইখান থেকে আমাদেরকে বলা হয় মানে শিখ রেজিমেন্ট বলে মনে করছিল ওরা, যে আপনারা এখানে আসছেন, এখান থেকে আপনারা যাওয়ার কোনো পথ নেই, আপনাদেরকে চতুর্দিকে ঘেরার মধ্যে আমরা নিয়ে নেব এবং আপনাদের উপর স্থলে এবং মানে সমুদ্র পথে এবং অর্থাৎ আকাশপথে 3 দিক দিয়ে আমাদের উপর হামলা চালাবে। তো আপনারা সারান্ডার করেন। আমরা ওইটার কোনো জবাব দিই না এবং ওইটাকে আমলও নিই নাই, কিন্তু আমাদের পজিশন আমাদের অবস্থান আমরা ঠিক করছি। আমরা চিন্তা করে দেখি ওরা কোন সময় কীভাবে কী আসবে। তখন মানে ডিসেম্বর মাস অর্থাৎ প্রথম দিক হবে। তো ওই সময় আমরা সরাতে অবস্থানে ছিলাম, ওইখানে আমাদের থাকা এবং নিরাপত্তার দিক দিয়ে আমরা বেশ ভালো মনে করছি, সেখানে রয়েছি এবং সেখান থেকে অন্যদিকে সরে যাওয়ার মতো আমাদের অবস্থা মানে সুবিধা ছিল, যার জন্য ওইখানে অবস্থান করি। আমার কোম্পানি কমান্ডার আমার সাথে একমত হয় এবং অন্যান্য যারা প্লাটুন কমান্ডার ছিল তারাও একমত হওয়ার পর আমরা ওইখানে অবস্থান নিই, বলি যে আমাদের উপর যেরকমভাবে হামলা হোক আমরা সেইভাবে ওইটা। এই হিসাবে আমাদের সামনে আমরা যেটা বড় একটা নদীর মতো ছিল খাল, সেইখানে আমরা বাঁশের সাঁকুকে মানে ফেলে দিই, অর্থাৎ বাঁশের সাঁকু দিয়ে যদি পার হতে হচ্ছিল একজন করে আসতাম। কিন্তু হানাদার বাহিনী মানে কোনো আর্মি বা কোনো সেনাবাহিনী একজন করে প্রতিদিন মানে কোনো পড়বা সাঁকো পার হতে পারবে না, যেহেতু অপর দিকে মানে পজিশন থাকবে, যে অন্য ফোর্সের পজিশন থাকবে এবং এই একজন আসলে একজন করে তাদেরকে গুলি করে নদীতে ফেলে দিতে পারবে, সেই জন্য কেউ এরকমভাবে অগ্রসর হবে না। আমরা ওইভাবে যে সময় মানে যে দিক দিয়ে আসতে পারে সিঙ্গেলভাবে কিছু পজিশন ওইখানে মানে আমরা রাখি, তারা যাতে ওদিক থেকে যদি কোনো হামলা হয় তার প্রতিরোধ করবে। আর বেরিবাদ দিয়ে আমরা পুরো বেরিবাদেই আমরা পজিশন নিই আমাদের লোক দিয়া, যাতে এবং যে দিক দিয়ে মনে করেন যে দুইটা বিশেষ করে কাছে দিয়ে মানে দুইটা মোহনা আছে, ওই মোহনা দিয়ে যদি গান বোট আসার সম্ভাবনা আছে বা যে কোনো গতিক দিয়ে আসেও গান বোট থেকে নয় আমরা বেরিবাদ ক্রস করিয়া সহজ প্লেন জায়গা উঠতে পারি। তো আমরা সেখানে আমাদের পজিশনও আমরা মজবুত করি। আর এদিকে ওইখানে স্থানীয় গরিলারা মানে যারা ছিল বিভিন্ন গ্রুপ আগের থেকে, তাদের সাথে আমাদের সবসময় যোগাযোগ ছিল। কারণ ওইদিকে আবুরহাটের দিকে ছিল একজন সিএনসি মানে স্পেশাল, বলুন নাম ছিল ওয়াহিদুদ্দিন, আরও কয়েকজন ছিল, বর্তমানে আমাদের নাম মনে নাই। আবার ওইদিকে সীতাকুণ্ড এলাকায় ছিল মানে সিএনসি স্পেশাল, ওর নাম ছিল আরফিন, সে পরে থানা ইনচার্জ বা থানা কমান্ডার হয় সীতাকুণ্ডে। এবং আরও যে তাদের সবার সাথে আমাদের যোগাযোগ থাকে এবং অন্যান্য গ্রুপদের সাথে যোগাযোগ ছিল, তাদেরকে বলা হয়েছে যে তোমরা সরাসরি কোনো হামলা যাবে না, তোমরা শুধু খবর রাখবা এবং খেয়াল রাখবা কোন দিক দিয়ে হানাদার বাহিনী আমাদের পজিশনে আসবে, শুধু এই খবরটুকু আমাদের দিন, আমরা এটার বন্দোবস্ত করবো, আমার এটার জন্য ট্রেন আসবে। এইভাবে হঠাৎ দেখি যে তারিখ আমার মনে নাই, মানে দিনের অর্থাৎ সকাল 7টা মানে 8:30 মতো হবে, অর্থাৎ মানে প্রথম একটা হেলিকপ্টার আমাদের উপর দিয়ে ঘুরে যায় তৈরি বাগানের মধ্যে, যেখানে আমাদের পজিশন বেস ক্যাম্প, সেখানে আমাদের লোক ছিল, তারা হেলিকপ্টারের উপর LMG দিয়া মান 20 এয়ারক্রাফটের মতো এখানে ফায়ার করে মনে হয় গুলি লাগছে বা কিছু ডিস্টার্ব হচ্ছে, তার জন্য এটা গুলি চলে যায় আর ওই হেলিকপ্টার আসে নেই। আর ওইদিকে এর ভিতরে 2টা গান আপনার এই যে গান বুট দিয়া যা ওরা মেন উদ্দেশ্য ছিল যে গান বুট দিয়ে ওরা হামলা করবে। গান বুট ওরা আমরা যেহেতু আমাদের এখানে পজিশন ছিল ভালোভাবে মজবুত, গান বুট মানে দেখার সাথে সাথে আমাদের 2টা 5 mm রকেট ল্যান্সার থেকে ওইখানে যখন ফায়ার দেওয়া হয়, ধরনটা গান বুটে ওই মানে কিনা নিচে অর্থাৎ বেরিবাদের দিকে আসার আগেই ওরা পানির মধ্যে ওরা ওই দোনোটা গানবের ধ্বংস হয়ে যায় এবং ওরা ওইখানে শরীর সমাধি হয় সমুদ্রতে। তারপর এর পরবর্তী আর ওরা ওই দিক দিয়ে অন্য কোনো গান বা পিছন থেকে তাদের সাহায্য আসে নেয়। আর এদিকে
সময় অর্থাৎ প্লেন রাস্তা দিয়ে পায়ে দলে যে আসবার কথা মানে তারা বলছিল, দেখা যাচ্ছে ওই দিক দিয়েও তারা আসেনি, তারা ওই হেলিকপ্টার দিয়ে আসছিল এবং গানবোট দিয়ে তাদের মেন আক্রমণ ছিল। এবং পরে যদি আমাদের তারা সাকসেসফুল হয়, সফল হয়, তখন পায়ে দল অর্থাৎ রাস্তা দিয়ে তারা আসবে। তো এরপর ওরা যখন চলে যায়, আমরা মানে পজিশন থেকে আমরা সরে যাই। আমরা ওই রকম অবস্থায় দিনেও রাতে প্রায় আমরা 2 দিন মতো ওই জায়গায় এরকম অবস্থানে ছিলাম। এরপর দেখি যে না আর কোনো গিয়ে নাই, তখন আমরা আবার ওইখান থেকে মানে হাইটা আবুরহাট থেকে বেশ দূরত্ব কমলালী বাজার, আমরা ওই মানে বেলিবাজার বা সমতল দিয়া তখন আমরা আবার কমলালী বাজার মানে বাজার বা হাট যেতে হোক ওইখানে ওই কমিটি সেন্টারে আসি। কমিটি সেন্টারে ওই দিন আমরা অবস্থান নিয়েছিলাম রাত্রে আমাদের নিরাপত্তা ডিউটি ঠিকঠাক করার পর রাত্রে মানে বিকট আওয়াজ শুনতে পাই। এবং আমাদের যারা গোয়েন্দা বাহিনী ছিল তারা ওই আওয়াজে মানে যে যোগাযোগে তারা কোনো দৃষ্টি বলতে পারে না, অর্থাৎ এইতে বুঝতে মানে পরে দিয়া খোঁজ নিয়ে আমরা জানতে পারলাম। এবং যারা রোড সাইডে অর্থাৎ হাইওয়ে ট্রাঙ্ক রোডের সাইডে যারা যে সমস্ত পার্টি এখানে গ্রুপ ছিল তারা বিভিন্নভাবে খবর নেওয়ার পর তারা জানা যায় যে এই যে মেন যেটা পজিশন ছিল আপনার জোরালগঞ্জ, যেখানে ওদের হেভি পজিশন, জোরালগঞ্জ, মস্তানগর, মিরেশ্বর, এইখানে এই সমস্ত জায়গা থেকে তারা সম্পূর্ণ খোঁজ মানে উগ্র হইয়া তারা চিটাগাং চট্টগ্রামের দিকে সরিয়ে গিয়ে চট্টগ্রামের দিকে রওনা হয় চিটাগাং হইয়া। এইদিকে ওদেরকে ওইখানে পাবো আরও খোঁজ নেওয়ার জন্য পাঠানো হয়, দেখা যায় যে না ওই সমস্ত পজিশনে কোনো এখন হানাদার বাহিনী নাই। আমরা এই সমস্ত খবর নিয়ে আমরা কমলালী বাজার থেকে সোজা ওইখানে দারগাহাট বলা হয় এটাকে, মেন রোডের উপর ওই দারগাহাটের ওইখানে আসি। ওইখান থেকে আমরা লক্ষ্য করলাম যে আমাদের এটি কিছু অর্থাৎ 5-6 গজ দূরে ওই যে একটা পান্থশালা ব্রিজে মানে সীতাকুণ্ড বাজারের থেকে বরিশালের দিকে আসার পথে পান্থশালা ব্রিজে ওইখানে মোজাহিদ এবং রাজাকারের একটা গ্রুপ ছিল। তারা মধ্যে মধ্যে পা দিত, আমরা তাদেরকে তেমন আমলও দিই নেই। আমরা চিন্তা করছি আগে এই সমস্ত অবস্থা আমরা জানিনি। আর বর্তমান মানে ওই সময় হানাদার বাহিনী আরও খবর নিলাম, তারা সব মানে 2 জায়গায় পজিশন নিচ্ছে। একটা হচ্ছে কুমিল্লা টিবি হসপিটাল, আর একটা হচ্ছে কুমিল্লা সর্বরোগ হসপিটাল। কুমিল্লা টিবি হসপিটালে ছিল ওদের মজবুত একটা প্লাটুন, এবং কুমিল্লা টিবি হসপিটাল যেটা সর্বরোগ হসপিটাল যেটা সেইখানে ছিল তাদের 2 প্লাটুন। এবং সর্বরোগ হসপিটাল এটা চতুর্দিকে মাইন্ড লেআউট করিয়া এবং তারা বিভিন্নভাবে মানে যেগুলোকে আপনার ডিফেন্সের মধ্যে একটা মানে যে প্রতিরক্ষা বুঝতে তারা এখানে আছে। আর এইদিকে পরে আরও খবর পেলাম যে এই সমস্ত জায়গায় আর মানে ওরা নেয়। তখন আমাদের মিত্রবাহিনী ওই সময় নোয়াখালী বসুরহাট আসছে বলে শুনলাম, তখন ওদের কাছে খবর পাঠালাম যে আমরা এই সীতাকুণ্ড পর্যন্ত আমরা এটা মুক্ত, আপনারা এখানে সোজাসুজি চলে আসতে পারেন। কিন্তু মিত্রবাহিনী আমাদের কথা বিশ্বাস করেন, তারা বলে যে এটা কীভাবে সম্ভব হতে পারে। একটা কোম্পানি বোর্ড এত বড় ডিফেন্স যেখানে ব্রিগেড লেআউট ছিল সেই ডিফেন্সগুলোর থেকে ওরা উগ্র হয়ে চলে গেছে, এটা কীভাবে হতে পারে। প্রকৃতপক্ষে ওদের যখন রেল যোগাযোগ ব্যবস্থা, রেল পথে চলাচল বন্ধ হয়ে যায়, পাহাড়ের দিকে যাওয়ার আর কোনো পথ নাই, অর্থাৎ রেল রাস্তা দিয়ে চিটাগাংয়ের সাথে এবং ঢাকার সাথে কোনো যোগাযোগ করা সম্ভব নয়, তখন একমাত্র ট্রাঙ্ক রোডের দিকে মানে ওরা ওইখান থেকে যে ওদের মনোভাব যেটাই হোক ওরা মানে রিট্রিট করে তার চিটাগাং দিকে চলে যায়। কিন্তু যাওয়ার পথে 3টা ব্রিজ, বড় ব্রিজ তারা মানে মিলিশারি এলাকার ভিতরে তারা ওগুলো উড়িয়ে যায়। আমরা যে বিকট আওয়াজ শুনেছি ওইটা ব্রিজকে চার্জ লাগাই যায়, অর্থাৎ বারুদ দিয়ে উড়িয়ে দেওয়া হয়, তারপরে এই আওয়াজ, অর্থাৎ ওরা মানে এই এলাকা পুরো মুক্ত। তখন আমাদের কথার উপর আমাদের সেক্টর কমান্ডার ছিলেন আপনার মেজর রবি, এবং সাথে আপনার এমপি মোশারফ ভাই, ওনাদের আমাদের উপর একটা আস্থা ছিল, ওনারা বিশ্বাস করছেন। ওনারা তখন জনে একটা রিক্সায় করে ওই রাস্তায় গিয়েছে, যেহেতু রাস্তার ব্রিজ ভেঙে সুতরাং কতটুকু রিক্সার মাঝে ছাড়া আবার কতটুকু হাইটা এভাবে এবার থেকে এবারে এইভাবে তারা আমি যখন দারগাহাট মেন রোডের উপর ওনাদেরকে দেখলাম, তখন ওনারা আমার সাথে মানে হাত মেলায় আর এবং আমাদেরকে একজনকে মানে বুকে জড়ায় ধরি, এবং ওনারা আমাদেরকে বিশেষ করে আমাকে এবং আমাদের পার্টিকে ধন্যবাদ দেয়। আমার কোম্পানি কমান্ডারও তখন এখানে ছিল লেফটেন্যান্ট খালেদ সাহেব। তখন ওনারা আমাদেরকে বললো যে আপনারা এখন একটা কাজ করেন, মানে কী কাজ, অর্থাৎ এই যে ব্রিজের, কারণ মিত্রবাহিনী তো গাড়ি সহ আসতেছে বা ট্রেন বা যেরকমভাবে আসে, কিন্তু তারা এই ব্রিজ যে ভেঙে দিচ্ছে এই অবস্থায় তারা আসার অসুবিধা আছে। আপনারা যে কোনোভাবে মানে বিকল্প রাস্তা করেন, তাই একটা ডাইভারশন তৈরি করি। এখন আমি বললাম যে আমরা এত লোক পাবো কই বা ডাইভারশন হয় বা কীভাবে করবো, সুতরাং আমাদের যেটা বহু লোকের সময় দরকার। তো উনি আমাকে বললেন যে বিশেষ করে মেজর রবি সাহেব, যে আপনি ইঞ্জিনিয়ারের লোক, আপনার মানে এই ব্যাপারে অভিজ্ঞতা আছে, সুতরাং আপনি এটা চিন্তা করেন কীভাবে ডাইভারশন করবেন। এইদিকে আমাদের মানে এয়ারফোর্সের লোক, অর্থাৎ বিমান বাহিনীর থেকেও কিছুগুলো আপনার চট্টগ্রাম মান্ডিতে ফেলা হয়, বিশেষ করে মানে পাহাড়তলি
আপনার হাসপাতালের নিকট বা পার্টরি রেস্ট হাউস সেখানে। এতে তখন বাঙালি যেরকম আগে যেরকম যেদিকে পারছে হানাদার বাইরে যখন পুরো সব জায়গা দখল করে তখন সেরকম গ্রামের দিকে মুখ করতেছিল। এই সময়ও মেয়ে পুরুষ সব গ্রামের দিকে মুখ করতেছে। আমি তখন ওনাদেরকে বললাম যে আপনারা আমাদেরকে কিছু সাহায্য করেন, যেভাবে সাহায্য মিন্স মানে অর্থাৎ শ্রম দিয়া, কায়িক শ্রম দিয়ে, কোনো পয়সা করি নয়, যে এই কীভাবে আমরা ডাইভারশন এগুলো করি। ওরা বলে যে বাজা আমাদের সঙ্গে আমাদের খুব ভয় এবং সাথে মেয়ে আসে অমুক সমুক এসে, অর্থাৎ ওদের দরকার হলে আপনার টাকা যাওয়া লাগে নেন। কেউ বলেছে স্যাক নেন, কেউ বলেছে টাকা নেন, বলছে টাকারও দরকার নেই, আমাদের সাইকেলও দরকার নেই, আমরা দরকার মানি লোকের একজন মানুষ হিসাবে আপনারা আমাদেরকে আমরা যেভাবে বলি সেভাবে সাহায্য করি। কিন্তু ওনাদের থেকে আমরা সাহায্য পাইনি। তবে কিছু লোক স্থানীয় ওইখানে আমাদের সাথে সহযোগিতা করলো। আমরা করলাম কি, অর্থাৎ নিচে যে জমিন আছে, জমিনের মধ্যে বাঁশের বেড়া দেওয়া আছে, ওইখানে মূল ক্ষেত, কুশল ক্ষেত এবং বিভিন্ন ধরনের ক্ষেত ছিল। আমরা ওইগুলো উঠেইয়া ওই যে সামান্য সামান্য পানি আছে তার মধ্যে ফেলে, অর্থাৎ তাতে মোটামুটি একটা রাস্তা দিয়ে মানে গাড়ি আসতে পারে। এবং উপর থেকে একটু ডাইভার্সের জন্য আমরা করছি কি, ওই পাথর রাস্তার পাশে যে সাইডে পাথর আছে সেইগুলো গড়াই দিয়ে আমরা মানে ওইভাবে ওই কোনো রকমের গাড়ি নামতে পারি এবং উঠতে পারি এর ব্যবস্থা করি। এইভাবে আমরা মোটামুটি 3টা বোল আমরা। এরপর মিত্রবাহিনী যখন আসে, আমরা তো সীতাকুণ্ড বাজারে পৌঁছেছি। সীতাকুণ্ডে তারা যেগুলো পুলিশ ছিল ওইগুলো ভয় হোক যেগুলো হোক ওরা পড়ে যায়। আমরা ওইখানে থাকার পর ওইখান থেকে সামনে আমাদের অবস্থানের জন্য, অর্থাৎ আমরা মুক্তিবাহিনী যারা ছিল সবাই, শুধু আমার কোম্পানি নয় আরও কোম্পানি, মানে লেফটেন্যান্ট মাহবুবের সাথেও একটা কোম্পানি ছিল যেটা পরে মিত্রবাহিনীর সাথে আসছিল। আমাদের সবাই মিত্রবাহিনী আমরা কাশেম জুট মিলে অবস্থান নিই। কাশেম জুট মিলে বহুত বিল্ডিং এবং সেখানে লোকজন থাকার মতো অবস্থা ছিল, বাসা ছিল এবং মাঠ ছিল খোলা মাঠ। আমরা ওই খোলা মাঠে অবস্থান নিই এবং তখন মিত্রবাহিনীর এইদিকে চার্জে ছিল ব্রিগেডিয়ার। ওরা উনি বলেন যে আপনারা এখন অবস্থান করেন, আপনারা রেস্ট করেন, এখন সামনে ওনারা যাবেন। এখন ওইখানে যাওয়ার মধ্যে উনি প্রথম হানাদার বাহিনীর সাথে যোগাযোগ করে। হানাদার বাহিনী যারা আপনার অর্থাৎ কুমিরা চরমরক হসপিটালে যারা ছিল এবং টিবি হসপিটালে তাদের সাথে যোগাযোগ করে বলে তোমরা সারেন্ডার করো, আমরা আগে অ্যাডভান্স করতাম। ওরা বলে যে মানে আমাদেরকে 5 দিনের সময় দেবে। তখন ব্রিগেডিয়ার ওরা সব বলেছে আমি তো 3 দিনের ভিতরে চিঠিকার ফল করার নিয়ত নিয়ে এসেছি, সুতরাং কোনো সময় যাওয়া যাবে না। তখন ওরা ওইভাবে গাড়ি, এবং তখন গাড়ি বহুত আসছে, বাস এবং বিভিন্ন ধরনের যান এবং তাদের অর্থাৎ তার মানে সেনাবাহিনীদের গাড়ি, তারা ভোট দিয়ে অগ্রসর হতে যায়। ওইখানে মনে হয় ধরুন মানে অর্থাৎ হানাদার বাহিনী সারেন্ডার তো করে না। তখন ওদের দিকে মেইন রোড দিয়ে যাচ্ছে, এই আমাদের মিত্রবাহিনীর কোনো পজিশন ছিল না, গাড়ির মধ্যে সব ছিল। ফলে দুই দিক থেকে ওরা অর্থাৎ কুমিরা টিবি হসপিটাল পাহাড়ের উপর থেকে এবং এর থেকে ফায়ারতে বেশ কিছু ক্ষতিগ্রস্ত হয়ে তারা পিছনে আসে। এরপর এখন ঠিক হচ্ছে মানে প্রথম এই 2টা পজিশনকে উঠিয়ে দিতে হবে এবং 2টা পজিশনকে উঠিয়ে দিতে হবে, তৈরি ওগুলো ক্লোজভাবে মানে হামলা করতে হবে। তখন মাহবুব সাহেবের কোম্পানি টিবি হসপিটালের দিকে যাওয়ার মানে উনি বলেন যে আমি ওই সাইড নিই, এবং আরেকটা কোম্পানি যেটা মানে ওনাদের সাথে ছিল এই পার্টির সাথে মিত্রবাহিনীর সাথে আপনার মানে ক্যাপ্টেন জাফর ইমামও ছিলেন ওনার স্বঘোষিত 10 ব্যাটালিয়ন নিয়ে। তো মোটামুটি আরেকটা কোম্পানি তারা চর্মরোগ হসপিটাল দিকে আমাকে বলে যে আপনি যদি কি সাহায্য করেন, যেহেতু আপনি এই এলাকাতে ছিলেন, এলাকা দেখছেন, আপনি শুধু ওই ব্রেন নিচে অর্থাৎ বেরিবাঁধের ওই দিকটা যেটা বেরিবাঁধ আছে বেরিবাঁধ বরাবর আপনার দিকে যান। এরপর খুব ক্লোজ রেঞ্জ থেকে যাইয়া আমাদের 2টা কোম্পানি ওদের পর হামলা করার পর ওরা যথেষ্ট লোকসান দেওয়ার পর কিছু মারা গেছে, কিছু গিয়ে করতে হাসান ব্যাপারে। তখন আবার আমাদেরকে আমাদের মানে মিত্রবাহিনী অর্থাৎ বাড়িতে বাইরে লিডার ওরা বলেন যে আপনারা এখন এখানে অবস্থান করেন কাশেম জুট মিলে, আপনারা এখন আগে যাবেন না, পরে আপনাদেরকে বলা হবে কখন আপনারা যাবেন। এখন বলে যেহেতু এখন ওরা সারেন্ডার করতেছে, সারেন্ডার অবস্থায় মানে যেন আমি জানি যে বেনাল আকোয়া অর্থাৎ জেনেভা চুক্তি অনুযায়ী একটা নিয়ম আছে, সারেন্ডার কৃতকর্মীদেরকে কোনো হত্যা করা যায় না। বলছে আপনাদের মেজাজ গরম, আপনারা তারা সারেন্ডার করলে আপনারা তাদেরকে মেরে ফেলবেন, সুতরাং আপনারা পিছনে অবস্থান করবেন। আমরা আবার কাশেম জুট মিলে এসে ওইখানে অবস্থান করতেছি। এখন মিত্রবাহিনী তারা চট্টগ্রাম থেকে তারপরে দিকে এরপরে আরও প্রায় মানে মনে হয় প্রায় 21 তারিখের দিকে আমাদের জন্য হুকুম আসে যে আপনারা এখন মানে স্টেডিয়ামে চিটাগাং স্টেডিয়াম আসেন। তখন আমার কোম্পানি চিটাগাং স্টেডিয়ামে ওইখানে স্টেডিয়ামের দক্ষিণ পাশে যে হলুদ বিল্ডিং ছিল অফিসারদের কোয়ার্টার, আমরা ওই বিল্ডিংয়ের মধ্যে উঠি আমার কোম্পানি এবং কিছু অন্যান্য জায়গা থেকে যারা আসছিল তারা স্টেডিয়ামের মধ্যে অবস্থান নেন এবং আমাদের মেজর সেক্টর কমান্ডার সাহেব
সার্কিট হাউস মানে অপেক্ষা করে, তখন এই ছিল আমার অবস্থান। এরপর আমরা পরবর্তীতে তখন ওই ভাষা মানে ভাষা ফ্যামিলি ওই কথাগুলো আমরা সারি দিয়া আমাদেরকে মানে যারা আমরা এখন মুক্তিযুদ্ধ যারা বিশেষ করে আর্মি, ইপিআর মানে সেনাবাহিনী, ইপিআর এবং বিভিন্ন করে পুলিশ আমাদেরকে সবাইকে বলে যে আপনারা যার যার কোম্পানি চিটাগাং গভর্নমেন্ট কলেজে যান, সেখানে আপনারা থাকবেন আপাতত। সেখানের মধ্যে আমি আমার কোম্পানি প্রথম উঠি আপনার অর্থাৎ মেন যেটা চিটাগাং গভর্নমেন্ট কলেজের যে মেন গেটের পাশে লাল বিল্ডিং এখনও আছে, সেই লাল বিল্ডিংয়ে আমরা অবস্থান নিই।